বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের কখনো নিয়ে যাব সেই অচিন পুরীতে, ব্যঙ্গমা ব্যঙ্গমীর দেশে। কখনো নিয়ে যাব হাসি খুশি ভরা সেই আনন্দপুরীতে, আবার কখনো নিয়ে যাব অশরীরী আত্মার দেশে, আবার কখনো সত্যান্বেষীদের সঙ্গে হাত মিলিয়ে চেষ্টা করব রহস্য সমাধানের। এরকম নানা রঙের দুনিয়ায় ভেসে যেতে অবশ্যই আমার হাতটা ধরো বন্ধু। আর সেই সমস্ত দেশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তার প্রতিক্রিয়া জানিও। আরো অনেকজনকে সেই দেশের ঠিকানা জানিয়ে দিও কিন্তু। তাহলে দেখি, চলো আজ কোন দেশে তোমাদের নিয়ে যাওয়া যায়। আজ তোমাদের নিয়ে যাব রহস্য রোমাঞ্চের দেশে, যেখানে আছেন কর্নেল নীলাদ্রি সরকার, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ। শুরু করছি আজকের রহস্য গল্প, কালো ছাতার উৎপাত। প্রাইভেট ডিটেকটিভ কৃতান্ত কুমার হালদার, সংক্ষেপে কে কে হালদার, ওরফে আমাদের প্রিয় হালদার মশাই, মন দিয়ে খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ খাইছে কোনো মজার খবর পড়লেই উনি এই কথাটি নিজের দেশওয়ালি ভাষায় সহস্যে উচ্চারণ করেন, এবং আমিও ওর সঙ্গে মজা করার জন্য বলে থাকি, কে কাকে খেলো হালদার মশাই? এদিকে আমার কৌতুকের মেজাজ ছিল না। সল্টলেক থেকে আসার পথে ইস্টার্ন বাইপাসে একটা পাজির পাঝারা ট্রাক আমার ঝকমকে গাড়িটার গা ঘষে দিয়ে গেছে। বেশ কিছু টাকা খরচের ধাক্কা, তাই হালদার মশাইয়ের দিকে মন ছিল না। হালদার মশাই প্যান্টের পকেট থেকে নস্যির কৌটো বের করে একটি নস্যি নিলেন, তারপর বললেন, জয়ন্ত বাবু কিছু জিগাইলেন না? অতএব জিজ্ঞেস করতেই হলো, খবরটা কি হালদার মশাই? ছাতা বলে তিনি তার লম্বা তর্জনী দিয়ে বিজ্ঞাপনের পাতায় একটা ছোট্ট বিজ্ঞাপনের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন। লিখেছে, কার্জন পার্কে একটি কালো ছাতা কুড়াইয়া পাইয়াছি, মালিক উপযুক্ত প্রমাণ দিয়া লইয়া যান। গোবর্ধন সর্বাধিকারী, 33-1 নস্কর লেন, কলিকাতা 61। এতে তো মজার কিছু দেখছি না হালদার মশাই। তাছাড়া এটা তো বিজ্ঞাপন। প্রাইভেট ডিটেকটিভ আবার একচোট হেসে বললেন, ছাতার উপযুক্ত প্রমাণ মানে কি? ছাতা নানা সাইজের হয়, একই সাইজের ছাতা অসংখ্য লোকের আছে, আবার সেই অসংখ্য লোকের মধ্যে অনেকেরই কালো ছাতা হারাইতে পারে। কি কন কর্নেল স্যার? কর্নেল নীলাদ্রি সরকার চুরুট কামড়ে কয়েকটা পোস্ট কার্ড সাইজের ছবি নাড়াচাড়া করছিলেন। ওর এই জাদুঘর সদৃশ ড্রয়িং রুমে ঢোকার সময় দেখে নিয়েছি। ছবিগুলো রং বেরঙের প্রজাপতির। হালদার মশাইয়ের কথা শুনে উনি বললেন, হালদার মশাই কি সুকুমার রায়ের বিখ্যাত সেই গোঁফ চুরি পদ্যটা পড়েছেন? গোঁফ চুরি? হালদার মশাই খুব অবাক হয়ে বললেন, গোঁফ চুরি যায় কেমনে? বলেছিলেন, গোঁফের আমি গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা। কাজেই ছাতা দিয়েও মানুষ চেনা যায়। ছাতার আমি ছাতার তুমি, ছাতা দিয়ে যায় চেনা। হালদার মশাই গম্ভীর হয়ে গেলেন, বললেন, বুঝলাম না। বুঝতে হলে আপনি এখনই গোবর্ধন সর্বাধিকারীর কাছে গিয়ে কালো ছাতাটি দাবি করুন। হ্যাঁ, আমার তো ছাতা হারাই নাই। ধরুন হারিয়েছে, এমন লোক নেই জীবনে যে কখনো ছাতা হারায়নি। প্রাইভেট ডিটেকটিভ হাঁ করে তাকিয়েছিলেন, বললেন, কিন্তু উপযুক্ত প্রমাণ? ধরুন পেটে কালো একটা ফোল্ডিং ছাতা, মেড ইন জাপান, এবং কোম্পানির নাম
তাকামিও আকামা, বিখ্যাত কোম্পানি হালদার মশাই। হালদার মশাই কেন যেন উত্তেজিত হয়ে উঠলেন। তার গোঁফ তীর তীর করে কাঁপতে লাগলো। বললেন, কি কোম্পানি কইলেন যান? তাকাচ্ছি না, তাকামিও আকামা, তাকামিও আকামা। প্রাইভেট ডিটেকটিভ বিড়বিড় করে আওড়ে নামটা মুখস্থ করে ফেললেন। তারপর তার মুখে কৌতুক ফুটে উঠল। বললেন, তবে যাই কিয়া? হ্যাঁ, এখনই চলে যান। গিয়ে হয়তো দেখবেন নস্কর লেনে লম্বা লাইন পড়ে গেছে। হালদার মশাই উঠে দাঁড়ালেন। তারপর সবেগে বেরিয়ে গেলেন। দরজার পর্দা বেশ কিছুক্ষণ ধরে দুলতে লাগলো। আমি অবাক হয়ে আমার প্রাজ্ঞ বন্ধুর কাণ্ড কারখানা লক্ষ্য করছিলাম। এতক্ষণে বললাম, হালদার মশাইকে এভাবে একটা কালো ছাতার পেছনে রেলিয়ে দিলেন যে? খামোখা বেচারা। কর্নেল আমার কথার উপর বললেন, খামোখা নয় ডার্লিং, ইদানিং হালদার মশাইয়ের ডিটেকটিভ এজেন্সির উপর সুনির্দৃষ্টি পড়েছে। না, কথাটা আমার নয়, ওরই। তুমি আসার আগে উনি তাই নিয়ে দুঃখ করছিলেন। কোনো রহস্যময় ঘটনা কোথাও ঘটছে না, উনিও তাই হাতে কেস পাচ্ছেন না। শুনে চমকে উঠেছিলাম। বললাম, এই কালো ছাতার বিজ্ঞাপনে কি আপনি কোনো রহস্যের গন্ধ পেয়েছেন? বৃদ্ধ প্রকৃতিবিদ তার সাদা দাড়ি থেকে চুরুটের ছাই ঝেড়ে বললেন, জয়ন্ত, তোমাকে একবার বলেছিলাম, কালো জিনিস সবসময় রহস্যময় বলে মনে করা হয়। কালো বেড়াল, কালো কুকুর, কালো। হঠাৎ থেমে উনি টাকে হাত বুলোতে থাকলেন। কালো জিনিসকে মানুষ ভয় পায়। গোবর্ধন বাবুরও ভয় পাওয়া স্বাভাবিক। এই সময় ভেতরের ঘরের পর্দা তুলে ষষ্ঠীচরণ বলল, বাবা মশাই, আর কফি খাবেন নাকি? আমাকে এখনই বাজারের জন্য বেরোতে হবে। কফি দিয়ে তুই গোল্লায় গেলেও আপত্তি করব না, বলে উনি ইজি চেয়ারে হেলান দিয়ে অভ্যাস মতো চোখ বুঝলেন। কর্নেল, তাহলে মনে হচ্ছে বিজ্ঞাপনদাতা গোবর্ধন সর্বাধিকারী আপনার কাছে এসেছিলেন এবং আপনার পরামর্শেই বিজ্ঞাপন দিয়েছেন। কর্নেল মাথা নাড়লেন। না, সশরীরে আসেন না। কদিন আগে উনি টেলিফোন করেছিলেন, একটা কালো ছাতা কুড়িয়ে পেয়ে ভদ্রলোক নাকি সমস্যায় পড়েছেন। কি সমস্যা? কর্নেল চোখ খুলে একটু হাসলেন। সমস্যাটা ভৌতিক। তার মানে? ছাতাটা বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। অস্থির হয়ে বললাম, আহা, খুলে বলুন না শুনি। ষষ্ঠী যে কেটলিতে জল চাপিয়েই পর্দা তুলে কফি খাওয়ার কথা জানতে চেয়েছিল সেটা বুঝলাম, কারণ সে খুব শিগগির কফি নিয়ে হাজির হলো। কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, কোনো বাড়িতে ভূতের উপদ্রবের কতগুলো ধরা বাঁধা লক্ষণ আছে। রাত দুপুরে ছাদে ধূপ ধূপ পায়ের শব্দ, কিংবা দরজায় নক করা, কখনো কিছু অদ্ভুত শব্দ। তুমি ভূতের ব্যাপারে নতুন কিছু আশা করো না ডার্লিং। এই মহাকাশ যুগেও ভূতেদের চরিত্র বদলায়নি। হ্যাঁ, আপনি হালদার মশাইকে দেখছি আসলে ভূতের পেছনেই ছোটালেন। কি আর করা যাবে, উনি 34 বৎসর গোয়েন্দা পুলিশে চাকরি করেছেন। অবসর নিয়েও গোয়েন্দাগিরির অভ্যাস ছাড়তে পারেননি। তাই আজও অনেক আশা নিয়ে আমার কাছে এসেছেন। মনে হচ্ছিল, দেখা যাক উনি ভূতকে জব্দ করতে পারেন কিনা। হেসে ফেললাম। বরাবর দেখে আসছি হালদার মশাই গোয়েন্দাগিরি করতে বিভ্রাট বাঁধিয়ে ফেলেন। নিজেও কম নাকাল হন না। এবারও দেখব উনি ফেঁসে গেছেন। কর্নেল আমার কথায় কান্না দিয়ে আবার প্রজাপতির ফটোতে মন দিলেন। এবার ড্রয়ার থেকে আতুস কাচ বের করে ফটোগুলো দেখতে থাকলেন। কিছুক্ষণ পরে ডোরবেল বাজল। ষষ্ঠী বেরিয়ে গেছে। দরজায় ইন্টারলকিং সিস্টেম আছে। ভেতর থেকে নব ঘুরিয়ে খুলে বেরোনো যায়, কিন্তু বাইরে থেকে ঢুকতে হলে চাবির দরকার হয়।
কর্নেল বললেন, জয়ন্ত, দেখো তো কে এলো। ড্রয়িং রুমের পর ছোট্ট ওয়েটিং রুম, তারপর বাইরের দরজা। সেটা খুলে দেখি একজন প্রৌঢ় ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পরনে সাদা সিধে ধুতি পাঞ্জাবি, কাঁধে একটা ব্যাগ ঝুলছে। নমস্কার করে বললেন, নমস্কার, আমি একটু কর্নেল সাহেবের সঙ্গে দেখা করতে চাই, জরুরি দরকার আছে। ওকে কিছু জিজ্ঞেস করার সুযোগ পেলাম না, উনি আমাকে পাশ কাটিয়ে ঢুকে পড়লেন। তারপর ড্রয়িং রুমের পর্দা তুলে বললেন, বড় বিপদে পড়ে ছুটে এসেছি স্যার, আমাকে বাঁচান। ওর পেছন পেছন গিয়ে আমি সোফার কোনার দিকে বসলাম। কর্নেল ওকে না দেখেই বললেন, বসুন গোবর্ধন বাবু, তারপর কথা হবে। ভদ্রলোক ধপাস করে বসেই বললেন, আপনি আমাকে কি করে চিনলেন স্যার? আপনার কণ্ঠস্বর শুনে। আপনার কণ্ঠস্বরের একটা বৈশিষ্ট্য আছে, সম্ভবত এর কারণ আপনার টনসিলের অসুখ, কিন্তু আপনি অপারেশন করাতে ভয় পাচ্ছেন। আপনি সাক্ষাৎ অন্তর্যামী স্যার। না। কর্নেল এবার ওর দিকে ঘুরে বসলেন। বলুন, আবার আপনার কি বিপদ হয়েছে? এই বিপদটা নিশ্চয়ই ভূতের নয়। আগে না, মানুষের। যেমন? আমার বাড়ির সামনে সকাল থেকে লম্বা লাইন পড়ে গেছে। আপনার কথায় বিজ্ঞাপন দিয়ে এই বিপদে পড়েছি স্যার। কিভাবে এত লোকের সঙ্গে কথা বলবো বলুন? একে তো আমার টনসিলে ব্যথা, তাই পেছনের দরজা দিয়ে বেরিয়ে তালা এঁটে চলে এসেছি। এতক্ষণ হয়তো ওরা হুলস্থুল বাঁধিয়েছে। আজকাল লোকেদের মতিগতি তো জানেন স্যার, একটুতেই ভাঙচুর শুরু করে দেয়। ছাতাটা আপনি নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, ব্যাগে ভরে কি সাবধানে না নিয়ে এসেছি, বলার নয়। হে নিন। বলে গোবর্ধন সর্বাধিকারী ব্যাগ থেকে একটা ছোট্ট কালো ফোল্ডিং ছাতা বের করে কর্নেলকে দিলেন। কর্নেল ছাতাটা টেবিলে রেখে বললেন, এবার আপনি কয়েকটা দিন গা ঢাকা দিন। গোবর্ধন অবাক হয়ে গেলেন। আজ্ঞে? গা ঢাকা দিন। যদি প্রাণে বাঁচতে চান, অন্যত্র আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে থাকুন। বাইরে বেরোবেন না কিন্তু। হ্যাঁ, দেরি নয়, এখনই, কুইক। গোবর্ধন সর্বাধিকারী হতবাক হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিও তেমনি হতবাক হয়ে কর্নেলের দিকে তাকালাম। কর্নেল এবার ছাতাটা খুলে উল্টে পাল্টে খুঁটিয়ে পরীক্ষা করতে ব্যস্ত হলেন। ভেতরটা আতস কাচ দিয়ে দেখে নিলেন। তারপর ওটা গুটিয়ে ভাঁজ করে বললেন, গোবর্ধন বাবুর মতো এই ছাতাটারও টনসিলের অসুখ আছে বলে মনে হচ্ছে। ছাতার আবার টনসিল থাকে নাকি? কর্নেল গম্ভীর মুখে বললেন, ছাতা খুললে সেগুলো বাঁটের ওপর দিকে উঠে আটকে দিয়ে সেখান থেকে চারপাশে ছড়িয়ে পড়ে। তার ওপরের অংশটাকে টনসিল বললে মহাভারত অশুদ্ধ হয় না জয়ন্ত। তাকামিও আকামা কোম্পানির এই ছাতার টনসিল যে অসুস্থ, তার কারণ ওটা বেজায় মোটা, ঠান্ডা লেগে ফুলে গেছে যেন। কিছু জিজ্ঞেস করলে আবার হেঁয়ালি শুনতে হবে, তাই চুপ করে গেলাম। সেদিন সন্ধ্যায় দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসে পুলিশ সূত্রে পাওয়া একটা ডাকাতির খবর জম্পেশ করে লিখছি। সেই সময় কর্নেলের টেলিফোন এলো। জয়ন্ত, যত শিগগির পারো চলে এসো। তাকামি আকামা? না, হালদার মশাই। হাসতে হাসতে বললাম, ভূতের হাতে জব্দ হয়ে ফিরছেন তো? জব্দ হয়েছেন, এবং ভূতেরা ওকে ফিরতে দিচ্ছে না। সে কি? ফোনে সব কথা বলা যাবে না, চলে এসো কুইক। খবরটা দ্রুত লিখে চিফ রিপোর্টারের কাছে জমা দিয়ে বেরিয়ে পড়লাম। সারা রাস্তায় যেখানে সেখানে যানজট। কর্নেলের বাড়ি পৌঁছতে 7:30 বেজে গেল। ড্রয়িং রুমে ঢুকে দেখি কর্নেল তৈরি হয়ে আছেন। বললেন, আগে এক পেয়ালা কফি খাও, নাচ চাঙ্গা করো, তারপর বেরোবো। ষষ্ঠী, বললাম, হালদার মশাই কথা বলুন আগে। কর্নেল নিভে যাওয়া চুরুট জেলে নিয়ে একরাশ ধোঁয়ার মধ্যে বললেন, তোমাকে ফোন করার একটু আগে হালদার মশাই ফোন করেছিলেন। উনি গোবর্ধন বাবুর ঘরে বন্দি।
কে ওকে বন্দি করলো? নস্করল্যান্ডের পেছনেই একটা কারখানা, কাজেই ভূতের অভাব নেই। ও কর্নেল, প্লিজ, ভূত টুত বোগাস। ভূত ছাড়া কি বলা যাবে? নস্করল্যান্ডে গোবর্ধন বাবুর বাড়ির সামনে থেকে লাইন পড়েছিল। সে এক হুলস্থুল কাণ্ড। পাড়ার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাঠিচার্জ করে সবাইকে ভাগিয়ে দেয়। হালদারমশাই পুলিশের তাড়া খেয়ে পাঁচিল ডিঙিয়ে গোবর্ধন বাবুর বাড়িতেই ঢুকে পড়েন। তারপর ও যা স্বভাব। ষষ্ঠী কফি আনলো। কফিতে চুমুক দিয়ে বললাম, তারপর? কর্নেল হাসলেন। গোবর্ধনবাবু পেছনের দরজা দিয়ে পালানোর সময় বেডরুমে তালা দিতে সম্ভবত ভুলে গিয়েছিলেন, কারণ দরজায় তালা আটকানো ছিল না। হালদারমশাই গোয়েন্দাগিরি করতে সেই ঘরে ঢুকে পড়েন। কিছুক্ষণ পরে ভূত ছাড়া আর কি বলা যাবে, আচমকা বাইরে থেকে দরজাকেও বন্ধ করে দেয়। এবার অবস্থাটা বোঝো। হালদারমশাই যে কাউকে ডাকবেন তার উপায় নেই, কারণ অন্যের ঘরে বেআইনিভাবে ঢুকে বসে আছে। জানালাগুলোও বন্ধ, সুইচ টিপে আলো জ্বলেনি। উনি সিগারেট খান না যে সঙ্গে দেশলাই বা লাইটার থাকবে। ওই অবস্থায় বেলা 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত নাকি মশার কামড়। ওহ, মর্মান্তিক অবস্থা যাকে বলে। কর্নেল চুপ করলে বললাম, তারপর কি হলো বলুন? জানলার ফাঁকে বাইরের আলোর ছটা দেখে হালদার মশাই টের পান সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তখন একটা জানালা একটু ফাঁক করেন। সেই সময় বিছানার পাশে টেলিফোনটা চোখে পড়ে। তারপর আমাকে টেলিফোন করেন, চলো গিয়ে ওকে আগে উদ্ধার করা যাক। কর্নেল বললেন, তোমার গাড়ি এখানেই থাক, আমরা ট্যাক্সি করে যাব, তারপর হাঁটতে হবে একটুখানি। বরাবর দেখে আসছি কলকাতার কোনো ট্যাক্সি চালক কর্নেলকে না করেন না। সম্ভবত ওর দাড়ি আর লম্বা চওড়া সাহেবের চেহারা দেখেই ওরা ওকে সমীহ করেন। ট্যাক্সি চালক শর্টকাটে আমাদের মোটামুটি চওড়া একটা রাস্তায় নামিয়ে দিলেন। এলাকাটা পূর্ব কলকাতায় গোবরা কবরখানার কাছাকাছি। নস্করল্যান্ড একটা আঁকাবাঁকা সংকীর্ণ গলি। দূরে দূরে এক একটা ল্যাম্প পোস্ট। একে তাকে জিজ্ঞেস করে 33 নম্বরটা যদি বা পাওয়া গেল, 33-এর এক খুঁজতে বেশ দেরি হলো। 33 নম্বরে একটা কারখানা, তার পাশে এদো পুকুর। পুকুরের খানিকটা ভরাট করে বাড়ি উঠেছে। গোবর্ধন বাবুর একতলা ছোট্ট পুরনো বাড়িটা সেই পুকুরের একধারে গাছপালার ভেতর লুকিয়েছিল। সদর দরজার নস্করল্যান্ড থেকে বেরোনো একটা কানা গলির মুখে। সেখানে অন্ধকার ঘন হয়ে আছে। সম্ভবত ল্যাম্পপোস্টের আলোর ছটা চোখে পড়েই হালদার মশাই সাহস করে জানালা ফাঁক করেছিলেন। কর্নেল টর্চের আলো ফেলে একটু কাশলেন। কোনো সাড়া এলো না। তখন এদিকে জানালার কাছে গিয়ে চুপি চুপি ডাকলেন, হালদার মশাই। তারপর সত্যি ভৌতিক উপদ্রব শুরু হয়ে গেল। আমাদের আশেপাশে কয়েকটা ছোট ছোট ঢিল পড়ল। ছাদের উপর কি একটা শব্দ হলো। কর্নেল টর্চের আলো ফেললেন, কিন্তু কিছু দেখা গেল না। পাশেই একটা খাটাল, সেখানে চালাঘরে মিটমিটে একটা ল্যাম্প জ্বলছিল। খাটালের লোকেরা ছায়াবর্তীর মতো বসে চাপা গলায় গল্প করছিল। তাই বললাম, কর্নেল, বরং চলুন ওদের ডেকে হালদার মশাইকে উদ্ধারের ব্যবস্থা করি। আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার কয়েকটা ঢিল পড়ল। কর্নেল বললেন, চলো পুকুরের পার ঘুরে পেছনের দরজায় যাই। গোবর্ধন বাবুর বাড়িটা এমন জায়গায় তা ভাবিনি, অথচ বাড়িতে টেলিফোন আছে। কারখানার পাঁচিলের পাশ দিয়ে ঘুরে পুকুর পাড়ে গেলাম। পার বলতে 1 মিটার চওড়া জায়গা। সেখানে আগাছার জঙ্গল। পায়ের কাছে টর্চের আলো ফেলে দুজনে সেই জঙ্গলের ভেতর দিয়ে পেছনের দরজায় গেলাম। কর্নেল একটু হেসে বললেন, ভূত এত ভীতু হয় জানতাম না, এই দরজা দিয়ে কেটে পড়েছে দেখছি। তারপর তিনি দরজায় টর্চের আলো ফেললেন। এ দরজায় তালা থাকার কথা, কিন্তু তালা নেই। ভেতরে ঢুকে কর্নেল দরজাটা বন্ধ করে দিলেন। টর্চের আলোয় অপরিচ্ছন্ন ছোট্ট উঠান, একটা টিউবওয়েল আর পাশাপাশি দুটো ঘর দেখা গেল। দুটো ঘরেই তালা আটকানো আছে। কর্নেল প্রথমেই ডান দিকের ঘরে কড়া নাড়লেন।
কোনো সাড়া না পেয়ে বাঁদিকের ঘরের দরজায় কড়া নাড়তে থাকলেন। কিছুক্ষণ পরে ঘরের ভেতর একটা নড়াচড়ার শব্দ শোনা গেল। কর্নেল চাপা গলায় ডাকলেন, হালদার মশাই। এবার হালদার মশাই সাড়া পেলাম। ঘুম জড়ানো গলায় বললেন, আবার ডিস্টার্ব করে, গুলি করবো কইয়া দিলাম। হালদার মশাই, অন্যের বিছানায় ঘুমানো উচিত নয়, উঠে পড়ুন। হ্যাঁ, আমি ঘুমাইতেছি। হ্যাঁ, জেগে উঠুন শিগগির। আমি টর্চের আলোয় বারান্দার এক কোণে দেওয়ালের গায়ে ইলেকট্রিক মিটার বক্স আর মেইন সুইচ দেখছিলাম। সুইচটা অফ করা আছে, তখনই অন করে দিলাম। ততক্ষণে হালদার মশাই ঘরের ভেতরে দরজার কাছে এসে শাসাচ্ছেন, পরিচয় না দিলে গুলি করুন। বললাম, হালদার মশাই, আমি জয়ন্ত, আমার সঙ্গে কর্নেল আছেন। ঘরের দরজা টানাটানির শব্দ হলো। হালদার মশাই বললেন, সুইচ গেল কই? খুঁজে দেখুন, সুইচ কোথায় তা আপনি নিশ্চয় দেখেছিলেন, বলে কর্নেল পাশের ঘরের দরজায় চলে গেলেন। সেই সময় ঘরের ভেতর এবং বারান্দায় আলো জ্বলে উঠল। কর্নেল পাশের ঘরের তালাটা পরীক্ষা করে ফিরে এলেন। তারপর পকেট থেকে এক গোছা নানা সাইজের চাবি বের করে অনেক চেষ্টার পর এই ঘরের তালাটা খুলে ফেললেন। দরজা খুলে দুজনে ঘরে ঢুকলাম। হালদার মশাই দু হাতে চোখ মুছে বললেন, আমি কি স্বপ্ন দেখতেছি? না হালদার মশাই, স্বপ্ন নয়। কর্নেল ঘরের ভেতরটা দেখতে ব্যস্ত হয়েছেন। হালদার মশাই, বড্ড মশা, বলে বেরিয়ে বারান্দায় গেলেন। দেখলাম উনি মশার কামড় থেকে বাঁচতে মশারি মুড়ি দিয়ে শুয়েছিলেন। অন্ধকারে মশারি খুঁজে পেলেও তা খাটাতে পারেননি। ঘরে একটা খাটে সাদা সিধে বিছানা, একটা কাঠের আলমারি, দুটো চেয়ার আর একটা ছোট্ট টেবিল। দেয়ালের তাকে খানকত পুরনো ধর্মগ্রন্থ, ওষুধের শিশি, এইসব নানা জিনিস। কর্নেল বিছানার পাশে টুলে রাখা টেলিফোনের রিসিভার তুলেই বললেন, ডেড। বোঝা যাচ্ছে আমরা আসার পরই টেলিফোনের তার ছেঁড়া হয়েছে। খুব চালাক ভূত। জয়ন্ত, বাইরে গিয়ে লক্ষ্য রাখো। হালদার মশাইকে বলো দরকার হলে ভূতকে ভয় দেখানোর জন্য উনি যেন ওর ফায়ার আর্মস রেডি রাখেন, কিন্তু না, গুলি ছোড়া চলবে না। বেরিয়ে গিয়ে হালদার মশাইকে কথাটা বলতেই উনি পকেট থেকে খুদে আগ্নেয়াস্ত্র বের করে বললেন, আই এম অলওয়েজ রেডি। একটু পরে কর্নেল বেরিয়ে এসে দরজা বন্ধ করে সেই মাস্টার কির সাহায্যে আগের মতো তালাটা এঁটে দিলেন। তারপর আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে পাশের ঘরের তালা খুললেন এবং ভেতরে ঢুকে গেলেন। আর ঢিল পড়ল না, ছাদে কোনো শব্দ শোনা গেল না। মিনিট 2-3 পরে কর্নেল পাশের ঘর থেকে বেরোলেন এবং দরজা বন্ধ করে তালাটা দিব্যি আগের মতো এঁটে দিলেন। তারপর বললেন, আর নয়, এবার কেটে পড়া যাক। কিন্তু অবাক কাণ্ড, বাড়ির পেছনের দরজা কখন কে বাইরে থেকে আটকে দিয়ে গেছে। হালদার মশাই পাঁচিল টপকে ওধারে গিয়ে চাপা হুঙ্কার দিয়ে একটা কিছু করলেন এবং দরজাটা খুলে গেল। পুরানো করা এক টানাই ব্রেকডাউন। কর্নেল বললেন, কুইক, ভূতের মুখে খবর পেয়ে যে কোনো সময় পুলিশ এসে পড়তে পারে। পুলিশ অনধিকার প্রবেশের দায়ে আমাদেরকে অ্যারেস্ট করলে একটু ঝামেলা হবে। আমরা পুকুর পাড়ের ভেতর দিয়ে কারখানা পাঁচিলের কাছে গিয়ে আবার নস্কর লেনে পৌঁছলাম। সে রাতে কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরে কাজু বাদাম পোটাটো চিপসের সঙ্গে কফি খেতে খেতে ক্ষুধার্ত হালদার মশাই শুধু মশা নিয়ে বকবক করছিলেন। বোঝা গেল পাশে খাটাল এবং এদো পুকুর থাকার দরুন ওখানে মশার বড় উপদ্রব আছে। এক ফাঁকে ওকে জিজ্ঞেস করলাম, মশার উপদ্রব তো থাকারই কথা, কিন্তু ভূতের উপদ্রব টের পাননি? হালদার মশাই চমকে উঠে বললেন, কি করলেন? ভূতের উপদ্রব? হালদার মশাই, গোবর্ধন সর্বাধিকারী কালো ছাতাটা কুড়িয়ে পাওয়ার পর থেকে ওর বাড়িতে ভূতের উৎপাত শুরু হয়েছিল। প্রাইভেট ডিটেকটিভ খুব গম্ভীর হয়ে গেলেন। তারপর ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, কর্নেল স্যার, 34 বৎসর পুলিশের চাকরি করছি, কিন্তু
এমন সাংঘাতিক এক্সপিরিয়েন্স হয় নাই। অ ছাদের উপর ধূপ ধূপ শব্দ শুনছি, দরজায় কড়া নাড়ছিল, একবার নয় অনেকবার। তারপর পাশের ঘরে কি সব খুটখাট নাড়াচাড়া, কিন্তু তখন কান দিই নাই। এখন মনে খটকা বাঁধল। আপনারা ভূতের উপদ্রব কইলেন? গোবরা কবরখানা কিন্তু বাড়িটার কাছাকাছি হালদার মশাই। আমিও না বলে পারলাম না। কর্নেল, আমরা গিয়েও কিন্তু ভুতুরে উৎপাত দেখেছি। ঢিল পড়ছিল, ছাদের উপর কি একটা অদ্ভুত শব্দ শুনেছি। সে কথা হালদার মশাইকে বলা উচিত। হালদার মশাই উত্তেজিতভাবে বললেন, হেভি মিস্ট্রি। তবে আমার নামও কে কে হালদার। ভূতের বাপের শ্রাদ্ধ যদি করতে না পারি, আমার কান কাটরা কুত্তার গলা লটকাইয়া দিন। বলেই উনি সবেগে বেরিয়ে গেলেন। বরাবর দেখে আসছি, প্রচন্ড উত্তেজনায় ওর মুখে দেশওয়ালি ভাষা বেরিয়ে যায়। আমি হেসে ফেললাম। কর্নেল, হালদার মশাই আবার ও বাড়িতে হানা দিতে গেলেন না তো? কর্নেল সে কথায় কান না দিয়ে বললেন, তুমি কি বুঝলে বলো জয়ন্ত। অনেক আগেই বুঝে গেছি। বাহ, বলো শুনি। পুকুর বুঝিয়ে যে প্রমোটার ওখানে বাড়ি তুলেছে, এটা তারই চক্রান্ত। ভূতের উৎপাতে অতিষ্ঠ হয়ে গোবর্ধনবাবু বাড়ি বেচে অন্য কোথাও চলে যেতে চাইবেন এবং প্রমোটার ওর বাড়িটা কিনে নিয়ে বহুতল বাড়ি তুলবে। কিন্তু তাকামিও আকামা কোম্পানির তৈরি ছাতার সঙ্গে এর কি সম্পর্ক? হঠাৎ ভূতের উৎপাতের সঙ্গে ওই কালো ছাতাটা তো জড়িয়েই আছে। গোবর্ধনবাবু ওটা কুড়িয়ে পাওয়ার পর থেকে ভূতের উৎপাত শুরু হয়েছে। প্রমোটারের লোক কার্জন পার্কে গোবর্ধনবাবুর চোখে পড়া জায়গায় ছাতাটা ফেলে রেখেছিল। গোবর্ধনবাবু কার্জন পার্কে ঘাসের ওপর বসেছিলেন। হঠাৎ পাশেই ওই ছাতাটা পড়ে থাকতে দেখেছিলেন বটে। ঘড়ি দেখে বললাম, আমি উঠি, 11টা বাজতে চললো। এত রাতে শর্ট লেগে একা ফিরবে? ইস্টার্ন বাইপাসে তোমার গাড়ির ভেতর ভূত ঢুকে গেলেই বিপদ। নস্করল্যান্ড থেকে বাইপাস বেশি দূরে নয়। হ্যাঁ, এমনও হতে পারে নস্করল্যান্ড থেকে আমাদের ফলো করে এসে ভূত তোমার গাড়ির তলায় খাপটি পেতে বসে আছে। ভূত টুত বোগাস। টুত আরও সাংঘাতিক ডার্লিং। কাজেই আমার বাড়িতেই রাতটা কাটিয়ে দাও। ষষ্ঠী, আমরা আবার খেতে যাচ্ছি। কর্নেলের অ্যাপার্টমেন্টে রাত কাটানো নতুন কিছু নয়, তবে আমি বিছানা থেকে দেরি করে উঠি। এদিন ঘুম ভাঙলো 7:45। তাও ষষ্ঠী না ডাকলে আরও কিছুক্ষণ বিছানায় পড়ে থাকতাম। 8টা নাগাদ ড্রয়িং রুমে ঢুকতেই কর্নেলের সম্ভাষণ শুনলাম। মর্নিং জয়ন্ত, আশা করি সুনিদ্রা হয়েছে। মর্নিং। আপনাদের কি সত্যিই পেছনে একটা চোখ আছে? প্রাজ্ঞ রহস্যভেদী একটা আলমারির কাছের দিকে তর্জনী তুলে বললেন, ওখানে তোমার প্রতিবিম্ব পড়েছিল ডার্লিং। সবসময় সচেতন থাকলে অনেক কিছু জানা এবং দেখা হয়ে যায়। তো বসো, হালদার মশাইকে টেলিফোন করে আসতে বলছি। না, উনি গত রাতে আর নস্করল্যান্ডে উৎপত্তি যাননি, আজ রাতে যেতেন। আমি বললাম, আর ওখানে যাওয়ার দরকার হবে না, বরং এখানে চলে আসুন। কি ব্যাপার? 7টায় ছাদের বাগানে ছিলাম, তখন ষষ্ঠী গিয়ে খবর দিল গোবর্ধনবাবু নামে এক ভদ্রলোক টেলিফোন করেছেন, জরুরি দরকার। অগত্যা নেমে এসে কথা বলতে হলো। গোবর্ধনবাবু আমার সঙ্গে দেখা করতে চান, জরুরি দরকার আছে। কিন্তু আপনি তো ওকে গা ঢাকা দিয়ে থাকতে বলেছেন। বলেছি, অথচ উনি দেখা করতে চান, তাই ওকে 9টার মধ্যেই আসতে বলেছি। ষষ্ঠীর ট্রেতে কফি, দুধ, চিনি, পেয়ালা আর স্ন্যাক্স রেখে গেল। কর্নেল কফি শেষ করে চুরুট ধরালেন, তারপর হঠাৎ উঠে ভেতরে চলে গেলেন। সেই কালো ছাতাটা নিয়ে ফিরে এলেন। ছাতাটা টেবিলে রেখে কর্নেল বললেন, তাকামিও আকামা কোম্পানির এই ছাতাটার গলায় টনসিলের অসুখ ছিল, কাল দুপুরে অসুখটা সারিয়ে দিয়েছি। ওহ কর্নেল, আবার হেঁয়ালি করছেন। হেঁয়ালি মোটেও না। ছাতাটার গলায় প্রায় 1 ইঞ্চি ব্যাস আর 3 ইঞ্চি লম্বা গোল শক্ত জিনিস আটকে ছিল। ছাতার মাথায় টুপি খুলে সেটা বের করে ফেলেছি। ছাতাটা এখন সুস্থ। জিনিসটা কি জানি না, যথাস্থানে পরীক্ষা করাতে হবে। তবে এখন ওসব কথা নয়। মুখটি বুঝে থাকো।
বলেই কর্নেল সোজা হয়ে বসলেন। দোতলায় লিন্ডাদের কুকুরটা চেঁচামেচি করছে, হালদার মশাই আসছেন। কেন জানি না কুকুরটা ডিটেকটিভ ভদ্রলোককে সহ্য করতে পারে না। ষষ্ঠী, দরজা খুলে দে। তখনই ডোরবেল বাজল এবং একটু পরে হালদার মশাই সবেগে ঢুকে সোফায় বসে বললেন, মিস্ট্রি সলভড হইল কেমনে? কফি খান, নাক চাঙ্গা করুন, খবরের কাগজ পড়ুন, তারপর সেসব কথা হবে। ষষ্ঠী হালদার মশাইয়ের জন্য বেশি দুধ মেশানো স্পেশাল কফি নিয়ে এলো। উনি গম্ভীর মুখে কফিতে চুমুক দিয়ে খবরের কাগজ টেনে নিলেন। অন্যদিনের মতো একটা খাইসে শোনার জন্য উদ্গ্রীব ছিলাম, কিন্তু উনি আমাকে নিরাশ করলেন। কিছুক্ষণ পরে আবার ডোরবেল বাজল। ষষ্ঠী দেখে এসে বলল, কালকে সেই ভদ্রলোক এসেছেন। কর্নেল ধমক দেওয়ার ভঙ্গিতে বললেন, ওকে নিয়ে আয় হতবাগা। এরপর আসতে পর্দা তুলে গোবর্ধন সর্বাধিকারী ঘরে ঢুকে বিনীতভাবে নমস্কার করে বললেন, নমস্কার। কর্নেল সাহেবকে বিরক্ত করার ইচ্ছা ছিল না, কিন্তু আপনি বসুন। গোবর্ধনবাবু বসলেন। তারপর আমাকে এবং হালদার মশাইকে একবার দেখে নিলেন। হালদার মশাই তাকে দেখছিলেন। কর্নেল বললেন, আলাপ করিয়ে দিন। উনি হালদার মশাই, প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির মিস্টার কে কে হালদার। হালদার মশাই, ইনি মিস্টার গোবর্ধন সর্বাধিকারী। প্রাইভেট ডিটেকটিভ নড়ে বসলেন। আপনার ছাতা? আপনি বিজ্ঞাপন দিছিলেন পেপারে? আগে হ্যাঁ, ওই ছাতা নিয়ে কি বিপদে পড়েছিলাম বলার নয়। বলুন গোবর্ধনবাবু। আগে ছাতাটার আসল মালিকের খোঁজ পেয়ে গেছি। আমার এক ভাগ্নে ভবানীপুরে থাকে। সে আমাকে কথায় কথায় কাল সন্ধেবেলা। এক মিনিট, আপনি তাহলে কলকাতাতেই ছিলেন? থাকবো না তো কোথায় যাব? আমার কি কোথাও যাওয়ার উপায় আছে? বেশ, আপনি ছাতা ফেরত নিতে এসেছেন তো? আজ্ঞে। কর্নেল টেবিল থেকে ছাতাটা তুলে ওকে দিলেন। উনি ছাতাটা বগল দাবা করে উঠে দাঁড়ালেন। কর্নেল একটু হেসে বললেন, আপনার টনসিল সেরে গেছে দেখছি। গোবর্ধনবাবু কেমন একটু হক চকিয়ে গেলেন। বললেন, আগে তা আপনার ছাতারও টনসিলের অসুখ ছিল গোবর্ধনবাবু, সারিয়ে দিয়েছে। ছাতার টনসিলের অসুখ? কি বলছেন কর্নেল সাহেব? কর্নেল নিভে যাওয়া চুরুট ফেলে বললেন, আপনার টনসিলের অসুখ সেরেছে বটে, কিন্তু আপনি একটু রোগা হয়ে গেছেন। গোবর্ধনবাবু হাসবার চেষ্টা করে বললেন, ভয়ে কর্নেল সাহেব, ভয়ে আর দুশ্চিন্তায়। আচ্ছা চলি, একটু কফি অন্তত খেয়ে যান। আর একদিন এসে খাবো, একটু তাড়া আছে। আচ্ছা গোবর্ধনবাবু, আপনি কি রোজই কার্জন পার্কে বেড়াতে যান? যাই কর্নেল সাহেব, অফিস থেকে বেরিয়ে কার্জন পার্কে কিছুক্ষণ বসে থাকি। আপনি এত সকালে চুল ছেটাচ্ছেন দেখছি, কোপটাও ছেটেছেন। গোবর্ধনবাবু আবার একটু ভরকে গেলেন। যাওয়ারই কথা। আমিও কর্নেলের প্রশ্নের মাথা মুন্ডু খুঁজে পাচ্ছিলাম না। হালদার মশাই গুলি গুলি চোখে তাকিয়েছিলেন। উত্তেজনায় তার গোঁফ তরতর করে কাঁপছে। গোবর্ধনবাবু কাঁচুমাচু হেসে বললেন, আসার পথে ফুটপাতে ছেঁটে নিলাম। আপনার বাড়ি টেলিফোন আছে, আপনি ফুটপাতে চুল আর গোঁফ ছাটলেন, এটা আপনাকে মানায় না। যাই হোক, কাল আপনি বাড়ি থেকে বেরোনোর সময় ঘরে তালা দিতে ভুলে গিয়েছিলেন, তাই প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই আপনার ঘরে ঢুকতে পেরেছিলেন, তাই না হালদার মশাই? হালদার মশাই শ্বাস প্রশ্বাসের সঙ্গে শুধু বললেন, হা, সর্বনাশ, তাহলে তো এতক্ষণে আমার সব চুরি হয়ে গেছে। বলে গোবর্ধনবাবু পা বাড়ালেন। না, আপনার ঘরের দরজায় একটা তালা আমরা কাল রাতে দেখে এসেছি, তাই না হালদার মশাই? প্রাইভেট ডিটেকটিভ বললেন, হ, কোন বেটা তালা আটকাইয়া দিছিল, তখন আমি ওনার ঘরে ভরা। ও, সে কি মশা! ও বাড়িতে থাকেন কি কইরা বুঝি না। কর্নেল বললেন, তাকামিয়া আকামা কোম্পানির ছাতাটা নিয়ে যাচ্ছেন যান, কিন্তু মনে রাখবেন ছাতাটার টনসিলের অসুখ আমি সারিয়ে দিয়েছি। গোবর্ধনবাবু কেমন চোখে তাকিয়ে থাকা
গোবর্ধনবাবু কেমন চোখে তাকিয়ে থাকার পর আবার ঘুরে দরজার দিকে পা বাড়লেন। কর্নেল এবার খুব গম্ভীর কণ্ঠস্বরে বলে উঠলেন, আপনাকে একটু বসতে হবে জনার্দন বাবু। ঘরে যেন বিনা বেগে বাজ পড়ল। আমি ও হালদার মশাই পরস্পর তাকাতাকি করলাম। কর্নেল পকেট থেকে সেই ছোট্ট গোল ফিল্ম রোলের মতো জিনিস বের করে বললেন, জনার্দন বাবু, এই জিনিসটা আপনার কাছে পৌঁছানোর কথা। এটাই ছাতার টনসিলের মধ্যে ছিল, কিন্তু আপনার দুর্ভাগ্য, আপনি কোনো কারণে সেদিন কার্জন পার্কে সময় মতো পৌঁছতে পারেননি। এদিকে আপনার যমজ ভাই গোবর্ধনবাবু সেখানে নেহাত খেয়ালে গিয়ে পড়েছিলেন। তাই এই ছাতাটা তাঁরই সামনে ফেলে রেখে চলে যায় আপনার স্মাগলিং গ্যাংয়ের কোনো লোক। না না, পালানোর চেষ্টা করবেন না। হালদার মশাই ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন। এক লাফে এগিয়ে গিয়ে জনার্দন সর্বাধিকারীকে ধরে ফেললেন। এই বেটা আমার ঘরে আটকাইয়া রাখছিল, এই সে ভূত। এই ভূতের জন্য সে কি মশা। জনার্দন বাবু, কাল রাতে আপনার ঘরে ঢুকে সব দেখেছি, আপনার নামও জানতে পেরেছি। খাটের তলায় বিদেশি ইলেকট্রনিক সরঞ্জাম থেকে শুরু করে নানা দামি জিনিস ঠাসা আছে। আপনি আপনার যমজ ভাই গোবর্ধন বাবুর টেলিফোনে ট্যাপ করে রেখেছিলেন, তাও দেখেছি। আমরা যাওয়ার পর বেগতিক বুঝে ওই টেলিফোনের তার ছিঁড়ে ফেলেছিলেন আপনি। এই সময় ডোরবেল বাজল। কর্নেল হাঁকলেন, ষষ্ঠী। একটু পরে আমার পরিচিত কাস্টমস অফিসার রথিন মৈত্র এবং তার দুজন অনুচর ঘরে ঢুকলেন। রথিন মৈত্র বললেন, 33-এর এক নস্কর লেনের একটা ঘরে রেইড করে প্রচুর ড্রাগ ক্যাপসুল পেয়েছি কর্নেল সরকার। তো এই বুঝি সেই জনার্দন সর্বাধিকারী? একবার ভুল করে এর যমজ ভাইকে অকারণ হ্যারাস করেছিলাম আমরা। এই জনার্দনরা ড্রাগ পাচার করে এনে দেশটা সর্বনাশ করছে। কর্নেল সেই ফিল্ম রোলের মতো জিনিসটা ওর হাতে দিয়ে বললেন, এতেও নিষিদ্ধ ড্রাগ ভরা আছে। আপনারা পরীক্ষা করলে বলতে পারবেন এর কত দাম। আর জনার্দন বাবুর ছাতাটাও নিয়ে যান। রতিন মৈত্র জনার্দন বাবুকে ছাতা সহ পাকড়াও করে নিয়ে গেলেন। হালদার মশাই একটি নস্যি নিয়ে বললেন, কি কাণ্ড, যমজ ভাই। তো বুঝলেন কেমনে কর্নেল স্যার? গত রাতে যখন জনার্দন বাবুর ঘরে ঢুকি তখন কিছু বুঝতে পারিনি। জনার্দন সর্বাধিকারীর বিজনেস কার্ড ওই ঘরে দেখতে পেলেও ওকে তো তখনও চর্মচক্ষে দেখিনি। এদিকে গোবর্ধন বাবুও বলেননি তার কথা, হাজার হলেও সহোদর ভাই। তাই আমার কাছে কথাটা গোপন রাখা স্বাভাবিক। তবে হ্যাঁ, এটা সুস্পষ্ট যে উনি টের পেয়েছিলেন ভূতের উৎপাতকে বাঁধিয়েছে। আসলে উনি ভাইটিকে বাঁচানোর জন্যই শেষ পর্যন্ত ছাতাটা আমার হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু আজ সকালে যখন ওর ফোন এলো তখন প্রথমে একটু খটকা লাগলো। কণ্ঠস্বর কতকটা এক হলেও টনসিলের রোগীর মতো নয়। তারপর কিছুক্ষণ আগে যখন ষষ্ঠী এসে বলল কালকের সেই ভদ্রলোক এসে দাঁড়িয়ে আছেন, তখন খটকাটা বেড়ে গেল। গোবর্ধন বাবুর তো সোজা এঘরে ঢুকে পড়া উচিত ছিল। তারপর আমার প্রশ্নগুলো স্মরণ করুন। চুলের ছাঁট গোঁফ একটু রোগাটে গরম, এবং আমার প্রশ্নগুলোর উত্তর থেকে স্পষ্ট বুঝলাম ইনি কখনোই গোবর্ধন বাবু নন। একে যমজ ভাই বলে সাব্যস্ত করতেই হলো। যমজদের বিষয়ে আমি কিছু পড়াশোনা করেছি। দেখতে একই রকম হলেও যমজদের মধ্যে আচরণগত কিছু তফাৎ থাকে। দুজনের আঙুলের ছাপও আলাদা। তার চেয়ে বড় কথা, কাল গোবর্ধন বাবুর সঙ্গে আমার কি কথা হয়েছিল ইনি তা জানেন না। হালদার মশাই খিখি করে হেসে উঠলেন। আমি বললাম, এ তাহলে সুকুমার রায়ের সেই গোপচুরি পদ্যটার ব্যাপারই হয়ে দাঁড়ালো। ছাতার আমি, ছাতার তুমি, ছাতা দিয়ে যাইছে না। কিন্তু গোবর্ধন বাবুকে আপনি গা ঢাকা দিতে বলেছিলেন কেন? কর্নেল হাঁকলেন, ষষ্ঠী, আর এক রাউন্ড কফি। তারপর বললেন, আমার সন্দেহ হয়েছিল ছাতার মধ্যে এমন কিছু লুকানো আছে যার জন্য গোবর্ধন বাবু আরো সাংঘাতিক বিপদে পড়তে পারেন।
তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।